আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দিই, দয়া করে একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। আমি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি যে একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। হয়তো প্রতিদিনের এই কথাতে আপনারা অনেক বিরক্ত হন, বাট করার কিছু নেই, আপনাদেরকে মনে করিয়ে তো দিতেই হবে আমার। তো মেয়ের ঘরটা গুছিয়ে নিয়েছি। মেয়ের ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম অনেক দিন পরে। তো এই রুমে কেউই থাকে না, আমার মেয়েরা একটু খেলাধুলা হয়তো করে, আর ওদের ফুপি আসলে ওদের ফুপির সাথে ওরা থাকে। তো রুমের চাদরটা চেঞ্জ করে দেওয়ার পরে আমার রুমে আসলাম গোছানোর জন্য। আমার রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। কয়েকদিন থেকে বেডশিট চেঞ্জ করব, বাট মিস্ত্রিরা কাজ করছিল বাহিরে, সেই কারণে আর করছিলাম না, যে কাজ শেষ হয়ে গেলেই ঘরগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এই তো আমার ঘরের বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। বিছানা গোছানোর পর ঘরটা দেখতে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে আমার কাছে। আর আমার বাড়িতে তো একটা সর্বগুণে গুণান্বিত লোক আছেই, তো এমন কিছু কাজ যে সে পারে না এটা বলা খুবই ভুল হবে। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজই করতে জানে। তার এত ধৈর্য, আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছে, ধৈর্য সহকারে সব কাজ করার চেষ্টা করে। তো সেই কাজে সে সাকসেসফুলও হয়। আল্লাহ তাআলা তার সহায় আছে, তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো সে আমার বাড়ির কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছে। ওয়ালটা কেন জানি না ভেঙে গিয়েছে, প্লাস্টারটা উঠে গিয়েছে, তো সেটা আমার হাজব্যান্ড ঠিক করে নিচ্ছে। আর আমি এক এক করে আমার ঘরগুলো গুছিয়ে নিয়ে মুছে দিচ্ছি। যেহেতু বালু সিমেন্টের কাজ হয়েছে বাসায়, পুরা ঘরটা শুধু বালু বালু মনে হচ্ছে, এত বিরক্ত লাগছিল। বিছানাতেও শুধু বালু আর বালু, এত পরিষ্কার করে রাখছি তাও বালু শেষই হচ্ছে না। ঘরটা মুছে দিলে একটু বালুটা কম মনে হবে, আস্তে আস্তে কমে যাবে, তো সেই কারণে ঘরটা মুছিয়ে নিচ্ছি। আর এইদিকে তার বাবাকে মেয়েটা হেল্প করছে, বাবার সাথে কাজ করছে। তো আমার বাড়িতে সবাই কাজ করে, ছোট বড় সবাই মিলে, ওই জন্য তেমন কিছু ঝামেলা পোয়াতে হয় না আর কি। তো মেয়েটাও তার বাবাকে হেল্প করছিল। আর বেডশিটগুলো চেঞ্জ করে দেওয়ার পরে সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি ক্লিন করার জন্য। দিন থেকে এত গরম, ভ্যাপসামো একটা গরম। ঝড়টা যে গেল, বৃষ্টি হলো কয়েকদিন, 2 দিন ধরে, তো সেগুলো যাওয়ার পরে আবার গরম শুরু হয়েছে, এত গরম শুরু হয়েছে, গরমে ঠিক মতো কোনো কাজ করতে ভালো লাগছিল না। তো বেডশিটগুলো এখন ধুয়ে নিচ্ছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে কাপড় ওয়াশ হতে থাক, আর আমি ঘরের যত কাজ আছে করে নেই। তো আলহামদুলিল্লাহ ওয়াশিং মেশিনটা নেওয়ার পর থেকে আমার এত কাজের প্রেশার কমে গিয়েছে। আমার বাসায় প্রতিদিন কাপড় বের হয় অনেকগুলো করে, ছোট বাচ্চা থাকাতে আরও বেশি। আর আমার তো কাপড় ধোয়ার একটা রোগ আছে, কাপড় না ধুলে হয় না, প্রতিদিন বেশি করে কাপড় বের হয়। তো এটা বদভ্যাস হয়ে একদিকে দাঁড়িয়েছে, একটুতেই কাপড় ধুতে হয়। আর এদিকে আমার একটা ভাতিজাকে আসতে বলেছিলাম আমার মেয়ের জন্য। তো আমার মেয়েটা পড়াশোনাতে একটু দুর্বল হয়ে গিয়েছে। করোনার পর থেকে বাচ্চারা পড়াশোনা করতেই চাচ্ছে না। বড় মেয়েটা বিশেষ করে পড়াশোনায় একটু
দুর্বলই হয়ে গিয়েছে। তো তার জন্য একটা ভালো ছাড় খুঁজছিলাম। তো এই ভাতিজাকে আসতে বলেছি, তো সে তাকে একটু নাস্তা দিয়ে দিলাম আর তার সাথে গল্প করছিলাম। তো গল্প করার পরে ওকে বললাম যে আমার মেয়েটার জন্য একটা স্যার খুঁজছিলাম, তো স্যার তো পাইনি, তুমি একটু ওকে পড়াতে পারবে? তো সে বলল আচ্ছা কাকি, সমস্যা নেই, আমি পড়াবো। তো ওর বড় ভাই যেটা ছিল সেও আমার মেয়েটাকে পড়িয়েছিল অনেক দিন। ওর চাকরি হওয়ার কারণে সে আর পড়াতে পারে না। তো এখন এই ভাতিজা পড়াবে, ওকে আসতে বলেছি। তো চেষ্টা করছি মেয়েটাকে একটু ভালো করে গাইড দেওয়ার জন্য, জানি না কতটুকু পারবো। আর এই তো বছরের আজকে প্রথম আম মাখা খাবো। তাই আম মাখাটা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, বাসার সবাই। তো আমার বিয়ের পর থেকে প্রতি বছর আমি এভাবে আম মাখিয়ে মাখিয়ে সবাইকে খাওয়াই, তাহলে আমগুলো নষ্ট হয় না। বেশি করে একবারে মাখিয়ে নিলে সবাই খেতে পারে ভালোভাবে। তো এই আমগুলো একটু চটকে চটকে মাখিয়ে নিতে হয়। হয়তো অনেকে দেখে বলবেন যে এইভাবে কেমনে আম মাখা খাবে, কেমন লাগবে। তো বাসার সবাই খাবো, সবাই আমার হাতে আম মাখা খায়, কোনো প্রবলেম হয় না। তাই আমটা মেখেই নিচ্ছে আমি নিজে হাতে ভালো করে। তো একবার বিয়ের পরে আমার বড় মেয়েটা যখন পেটে, তখন আমার বাবার বাসায় কিছুদিন গিয়ে থাকতে হয়েছিল বাচ্চা হওয়ার আগে। তো আমার শ্বশুর আব্বা আমাকে গিয়ে বলছে, মা তুমি তো এবার নাই, তাই আর আম মাখাও খাওয়া হচ্ছে না, তুমি থাকলে আম মাখে মাখে দাও, সেগুলো আমরা খাই। তা আব্বাকে বললাম যে আব্বা এবার একটু কষ্ট করে থাকেন, পরের বার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাকে আবার আম মাখিয়ে খাওয়াবো। তো এই তো সবাইকে আম মাখিয়ে দিচ্ছি। আমার শাশুড়িও যে পারে না তা না, উনিও কিন্তু আম মাখতে পারেন, কিন্তু উনি মাখবেন না, আমার হাতের আম মাখা খাবেন। তো সবাইকে আম মাখা দিয়ে দিচ্ছি বাটিতে করে, হাফ প্লেটে করে, যে যার মতো নিয়ে নিয়ে খাবে। আর বড় যে গামলাটা আছে আমি আর আমার শাশুড়ি এখন খাবো, আমার শাশুড়িকেও দিয়ে দিব এখান থেকে। দেওয়ার পরে আমরা সবাই এখন আম মাখা খাবো। আর এই তো আমাদের এখানে মেলা বসেছে, জামাই মেলা। তো সেখান থেকে আব্বু দাওয়াত করছিল আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড একটা বড় মাছ নিয়ে আসছে, তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আর আমি তো আম্মুর বাড়িতে চলে আসছি, একটু রান্না বান্না আম্মুর সাথে হেল্প করতে হবে। আম্মুর বাড়িতে কয়েকদিন থেকে ঝামেলা কাজে চলতেই আছে, তা আম্মু তো একলা একলা পারবে না, তাই আম্মুকে হেল্প করার জন্য চলে আসছি। তা আম্মু সব কিছু রেডি করে দিয়েছে, আমি এখন শুধু রান্নাটা করে নেব। আর আমার কথা বলে হয়তো ভুল থাকতে পারে, সেগুলো আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো মাছগুলো রান্না করব, আর এদিকে গরুর মাংস, মুরগির মাংস, এগুলো সব রান্না করে নিচ্ছি। সব কিছু আম্মু আগে থেকে রেডি করে রেখেছে, আমি শুধু এসে রান্না করে দিব। আর আম্মু যত যা কাজ এদিকে নিয়ে আসা, রেখে আসা, এগুলো করছে। আলু ভাজাটা আমার মেয়েদের অনেক পছন্দ, সেই জন্য আম্মু বললো যে বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করা হোক। তাই আম্মু সব কেটে কুটে রেডি করে দিলে আমি আবার ভেজে নিচ্ছি আলুটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।